সাইকে করলেই না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হযরতগণ, সকালে কেমন আছেন? তো সবার বয়সটা একটু না শুনলেই না। আপনারা সকালে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো কি অবস্থা? প্রত্যেকে ক্লাস করে কিছু বুঝতে পারছেন? কিছু উপকৃত হচ্ছেন? আচ্ছা হযরতগণ, তো আপনাদের মধ্যে থেকে একজন পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত করেন ইনশাআল্লাহ। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোই আছি। তো আবুল আহ, আবুল খায়ের ভাইকে পোস্ট খুলে দেওয়া হয়েছে। জি ভাই, পাঠ করুন ইনশাআল্লাহ। জি আবুল খায়ের ভাই, মিউট খুলে পাঠ করুন। মিউট খুলে পাঠ করুন। জি ভাই। জি আরমান ভাই, আপনাকে মিউট খুলে দেওয়া হয়েছে, ভাই পাঠ করুন। জি আরমান ভাই, মিউট খুলে দেওয়া হয়েছে, পাঠ করুন। আমাদের এখানে অল্প সময় আমরা নেই কোরআন তেলাওয়াতের জন্য। আসলে এই সময়টা অপচয় হোক সেটা কোনোভাবেই কাম্য না। এই জন্য ভাই, যারা কোরআন তেলাওয়াত করবেন তারা কি করবেন, কোনো প্রস্তুতি নিয়ে কি করবেন, হাত উঠাবেন। অনেকে অনেক পরিবেশে থাকেন যেখান থেকে আপনার কোরআন তেলাওয়াত করা সম্ভব না। তো এই যে একজন ভাই হাত উঠিয়েছেন, এমডি জুনাইদ ভাই। জুনাইদ ভাইকে খুলে দেই, কারণ জুনাইদ ভাই আমাদের প্রতিদিনের সঙ্গী তেলাওয়াত করার। জি জুনাইদ ভাই পাঠ করুন। জি। أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم فلا صدق ولا صلى ولكن كذب وتولى ثم ذهب إلى أهله يتمطى أولى لك فأولى ثم أولى لك فأولى أيحسب الإنسان أن يترك سدى ألم يك نطفة من مني يمنى ثم كان علقة فخلق فسوى فجعل منه الزوجين الذكر والأنثى أليس ذلك بقادر على أن يحيي الموتى মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর, আহসানুল জাযা। জুনাইদ ভাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ভাইয়ের কণ্ঠে জীবন যৌবন সব জায়গায় পবিত্র কালামুল্লাহর ওসিলায় ভরপুর বারাকা দান করুন। এবং আমরা যারা পবিত্র কালামুল্লাহ থেকে শ্রবণ করলাম, আল্লাহ তাআলা এই শ্রবণের ওসিলায় আমাদেরকেও ভরপুর কামিয়াবি দান করুক। দুনিয়াতে আসলে কামিয়াবি কি জিনিস সেটা বোঝা যায় না। দুনিয়াতে অনেকে মনে করে ধন দৌলত সেটা কামিয়াবির বিষয়। ধন দৌলত তো কামিয়াবি না, আবার দুনিয়ার সুখ শান্তিও কামিয়াবি না। কামিয়াবি বোঝা যায় একমাত্র আখিরাতে ময়দানে। এজন্য সবাই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, এই ওয়া ফিল আখিরাতি হাসানা এটা যেন কখনো আমরা ভুলে না যাই। তো শ্রদ্ধেয় উপস্থিতি, আপনারা যারা প্রতিনিয়ত ক্লাসে উপস্থিত হন, এখানে তো অনেক মানুষ অনেক আশা নিয়ে উপস্থিত হন। এই যে বর্তমানে আপনারা যে ক্লাসটা করছেন, সামনেও ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাহে আমাদের এই ক্লাস অনুষ্ঠিত হবে, কিন্তু সামনে এরকম ফ্রিতে আর ক্লাস পাবেন না। সামনে আমাদের যে ক্লাস হবে
সেই ক্লাসটা হয়ে যাবে পেড সিস্টেম, সেটাতে মিনিমাম 200 টাকা হলেও আপনাকে বকশিস দিয়ে এরপর ক্লাসে উপস্থিত হতে হবে। এখন তো ফ্রি বলে আমরা অনেকে মূল্যায়ন করি না, কিন্তু আলহামদুলিল্লাহ আমার এখানে বিদ্যুৎ চলে গেছে, এই জন্য হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না। তো আশা করি এখন দেখা যাবে। তো ফ্রিতে বলে এখন অনেকে মূল্যায়ন করেন না, কিন্তু যেহেতু এর সামনে ফ্রি থাকবে না, ওই সময় দেখবেন মানুষজন অটোমেটিক মূল্যায়ন করবে। এখন যত লোক ক্লাসে অ্যাটেন্ড করে ওই সময় এর সংখ্যাটা আরো বাড়বে। কারণ আমরা দেখি এখানে আমরা যারা থাকি, আমরা অনেক প্ল্যাটফর্মে অনেকভাবে ট্রাই করে দেখেছি, আমরা নিজেরাও টাকা দিয়ে মানুষকে শেখায় অনেক কিছু। তো যেখানে টাকা নেই ওখানে লোকজন বেশি যায়, যেখানে ফ্রিতে দেয় ওখানে লোকজন যায় না। এটা একটা কারণ হলো আমি আপনি তো বাঙালি, আমাদের ভিতরে একটা কি আছে ভাই, একটা প্রভাব আমাদের ভিতরে থেকে যায়। ফ্রিতে পেলে কেউ মূল্যায়ন করে না। আমাদের উস্তাদজি অনেক ব্যস্ততার মধ্যে ক্লাস করান, এখান থেকে আপনারা যে ফর্মুলা গুলো পান এগুলো প্রাথমিক একটা ফর্মুলা, এই ফর্মুলাকে পরিপূর্ণ বুঝে বানাতে পারেন, তখন তো আপনি নিজে একজন হাকিম হয়ে গেলেন, তখন তো আপনি নিজের ট্রিটমেন্ট অন্তত নিজে করতে পারবেন। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে তাদের ট্রিটমেন্ট গুলো আপনি নিজে করতে পারবেন। এই যে একটা জ্ঞান, এই জ্ঞান আপনি কোথায় পাবেন? এখানে যেই প্রোডাক্ট গুলো বানানো শেখানো হয়, গতকালকে শেখানো হয়েছে মনে হয় আমাশয় ডিলেট। ওই আমাশয় ডিলেট বর্তমান কত মানুষ আমাশার সমস্যার কারণে আছে। তো এই আমাশার সমস্যার কারণে যারা কি করতেছে আপনার ভুগতেছে, এদের একটা কমন সমস্যা, এই সমস্যার সমাধান যদি আপনি ঘরে বসে করতে পারেন, ভাই এর চেয়ে বড় জ্ঞান আপনি আর কি চান? সামনে আপনাদেরকে গুড বডি হালুয়া শেখানো হবে, যে গুড বডি হালুয়া নিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিজনেস করা সম্ভব। সামনে আপনাদেরকে আমাদের মা বোনদের যে গোপন সমস্যা, এই মাসিকের সমস্যা হোক, ওই সমস্যা হোক, সমস্ত সমস্যার ট্রিটমেন্ট আপনাদেরকে সেভাবে শেখানো হবে ধাপে ধাপে। তো এগুলো যারা শিখবেন অবশ্যই কি করতে হবে, যারা শিখবেন অবশ্যই কি করতে হবে, আপনাদের ধৈর্য ধরে এই ক্লাসে থাকতে হবে। ধৈর্য ধরে এই ক্লাসে থাকলে তখন ইনশাল্লাহ কি করতে পারবেন, এখান থেকে সর্বোচ্চটা আপনি নিতে পারবেন, সর্বোচ্চটা আপনি নিতে পারবেন। অনেক কিছু এখানে আছে যেটা আমাদের শ্রদ্ধেয় উস্তাদ মুহতারাম মুফতি জহিরুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, উনি অনেক টাকা দিয়ে অনেক ফর্মুলা কি করছে ভাই, শিখছে। উনি অনেকগুলো প্রোডাক্ট ধাপে ধাপে বানাইছে, এরপর উনি ফর্মুলা শিখছে। আজকে কিন্তু উনি কি করেন, আপনাদেরকে ফ্রিতে দেন, ওনার কি কিছু কমে নাই। তো আপনি যে কাজ করতেছেন, আপনার এখান থেকে এই যে ফ্রিতে পাচ্ছেন বলে আজকে মূল্যায়ন করছেন না। তো আপনারা ফ্রিতে পাচ্ছেন বলে মূল্যায়ন করছেন না, ব্যাপারটা এমন যেন না হয়। এমন হলে কিন্তু আপনি না সক্রিয় কাতারে পড়ে যাবেন। এই জন্য যারা যেভাবে ফার্মেসি লেভেলের কাজ করেন বা শিক্ষকতা লেভেলের কাজ করেন বা অন্যান্য যে কোনো সেক্টর থেকে আপনি আছেন, আপনি এখান থেকে কি করবেন, এই জিনিসটা নেওয়ার চেষ্টা করবেন। এটা যদি নিতে পারেন তাহলে আপনি মূল জিনিসটা আপনি নিলেন। কারণ আমাদের এখানে এই প্ল্যাটফর্মে অনেক মানুষ কাজ করতো, তারা একেবারে ছোট থেকে নাদান থেকে বড় হয়ে আজকে কোম্পানি করতে পারছে। তো আপনি এখনো বিজনেস শুরু করতে পারেন নাই, যারা বিজনেস শুরু করতে পারেন নাই তাদের জন্য আমি বলি, তারা একটা জায়গায় আটকে আছেন, সেটা হলো জানেন কি, নিজেকে সেল করা, নিজেকে বিক্রি করা। আসলে ভাই জানেন কি, নিজেকে বিক্রি না করতে বললে দুনিয়াতে চলা যায় না। ওই ছোট বাচ্চা, যে বাচ্চা জন্ম লাভ করার পরে কথা বলতে জানতো না, কোনো ইশারা দিতে জানতো না, ওই বাচ্চা কিন্তু কান্না করতে পারতো, ওই কান্নার মাধ্যমে সে বুঝাইতো তার কিছু প্রয়োজন আছে। ওই কান্নাকাটি শুই না মা বুঝতো যে ওর দুধের প্রয়োজন, কান্নাকাটি শুই না বুঝতো যে ওই কি করছে, প্রস্রাব করছে, প্রস্রাবের উপর শুয়ে আছে, এই জন্য কান্নাকাটি করতেছে। ওই বাচ্চা যদি নিশ্চুপ হয়ে শুয়ে থাকতো, তখন মা কিন্তু কি করতো না, ওই বাচ্চাকে কি করতো না ভাই, বাচ্চাকে ট্রিটমেন্ট দিত না। আমাদের বর্তমান অবস্থাও সেই, যাদের সেল হয় না, বেচা বিক্রি হয় না, আপনি দোকান দিলেও বেচা বিক্রি করতে পারবেন না। তো ভাই আপনাকে সেল করা শিখতে হবে, নিজেকে সেল করতে হবে। আপনি 10 জন লোককে বলেন যে ভাই আপনার কি অবস্থা, সালাম দেন, মুসাফা করেন, জিজ্ঞেস করেন, সে অবশ্যই বলবে, একজন দেখবেন বলবে যে আমার অ্যালার্জি সমস্যা আছে, একজন বলবে ভাই আমার মেয়েটার বিবাহ দিতে পারতেছি না। বলে কি সমস্যা, বিবাহ দিতে কি সমস্যা হয়েছে? ওই যেখান থেকে দেখতে আসে সবাই বলে চিকন হয়ে গেছে, যে কোনো কারণে বিবাহ হচ্ছে না। আপনি একটা গুড বডি হালুয়ার সাথে দিলে ওই ব্যক্তি কি মনে করেন না করব, ওই ব্যক্তি কি করব, চোখ বন্ধ করে আপনার গুড বডি হালুয়াটা নিয়ে নেব। আরেকজন আসবো, সে কি করব, বলবো ভাই কি অবস্থা, জেনারেল মানুষ বলতেছে ভাই অ্যালার্জির ওষুধ তো ডাক্তার থেকে খাই, কিন্তু অ্যালার্জি ডাক্তার থেকে খাইলে ভালো থাকে, অন্য থেকে কি হয়ে যায়, আমার অ্যালার্জি আবার ভাইসা পড়ে, আমি সেনাবাহিনীতে দাঁড়াইছি কিন্তু অ্যালার্জির কারণে আমি সেনাবাহিনীতে টিকতে পারি নাই। আপনি ওনারা বলেন ভাই আমাদের অ্যালার্জি জিনিসটা 1 সপ্তাহ খায়া দেখেন, যদি আপনার ট্রিটমেন্ট খেয়ে যদি আপনি ভালো না হন, আপনার টাকা ফেরত দিব।
দেখবেন ওই ব্যক্তি একটা অ্যালার্জি বিনাশ খায়া সে কি করবে, আপনার কি করবো 10টা অ্যালার্জি বিনাশ বিক্রি করার কাস্টমার সে নিজে ডাইকা এনে দিব। তার এক বন্ধুর সমস্যা, সে বলবো যে অমুক হুজুরের কাছে যাও, তার কাছে অ্যালার্জি বিনাশ আছে, অ্যালার্জির খুব ভালো ওষুধ আছে। তো বর্তমান সময়ে আমাদের যে মা মা বোনেরা কি আছেন বর্তমানে এখানে আছেন, অনেকে কি করেন পাড়া প্রতিবেশীদের সাথে বসে অনেক কথা বলেন, মজাক আলাপ করেন, অনেক কিছু করেন, আড্ডা দেন। কিন্তু তাদের সাথে আপনি বলেন যে ভাই কি এই সমস্যাগুলো সমাধান আপনার কাছে আছে, দেখবেন ওনারাও প্রথমত অবস্থায় আপনার চিৎকারে দিব, কি রে তুই কি ওই হকার মাল লয়ে ঘোরাঘুরি শুরু করলি নাকি, আমাদের কাছে ট্রিটমেন্ট ব্যক্তি শুরু করলি নাকি। কিন্তু দেখবেন কি আপনার একটা ট্রিটমেন্ট সে যখন সুস্থ হবে না, তখন সে কি করবে, অটোমেটিকলি আপনাকে কি করবে, সে অটোমেটিকলি আপনাকে কি করবে, একটা ভালো মানুষ হিসেবে গ্রহণ করবে। তখন দেখবেন গোপনে গোপনে আয়সা কি করবো, তার স্বামীর ব্যাপারে আপনার সাথে পরামর্শ করব, গোপনে গোপনে আয়সা বলবো যে আমার মেয়ের তো এই সমস্যা, আমার ছেলের তো এই সমস্যা। আপনি দেখবেন সমাজের মানুষ কত রোগে আক্রান্ত, আপনি যখন ট্রিটমেন্ট নিয়ে কাজ করবেন তখন না বুঝতে পারবেন, ট্রিটমেন্ট নিয়ে কাজ না করলে সেটা বুঝতে পারবেন না। এই জন্য সবাই কি করবেন, সবাই ট্রিটমেন্ট নিয়ে কাজ শুরু করে দিবেন। ট্রিটমেন্ট নিয়ে কাজ শুরু করলে ইনশাল্লাহ আপনি কি করতে পারবেন, সামনে আগাতে পারবেন। আর আমাদের আল খেদমা ন্যাচারাল কেয়ারে আপনারা যারা আসতেছেন, আপনারা যারা আসতেছেন তারা তো আগুন হয়ে যাবেন। আল্লাহ তাআলা চাহে তাদের জিনিসটা চমকে যাবে, তারা আগুন হয়ে যাবে। কারণ এখান থেকে আসার পর আমাদের এই প্রশিক্ষণ করার পর তাদের মনের ভিতরে একটা সরাসরি আগুন জ্বলে যায়, যে আগুনটা যদি তারা কি করতে পারে সঠিক কাজে ব্যবহার করতে পারে, এখান থেকে যে কি করে একটা চেম্বার দিয়ে বসে, মাদ্রাসা মসজিদ কি করে একটু সাইডে রাখে, অনেকে মাদ্রাসা চাকরি একেবারে ছাইড়া দেয়, অনেকে মাদ্রাসা চাকরি করে, করার পাশাপাশি কি করে একটা চেম্বার দিয়ে বসে। আরে ভাই ওরে আর দেখে কে, ওর তো ইনকাম শুরু হয়ে যায়। সেই মার্কেটিংটা আস্তে আস্তে শুরু হয়। প্রথম দিনে একটা রোগী পলিপাসের রোগী চিকিৎসা করে, সে এখান থেকে পলিপাসের চিকিৎসা হিজামা চিকিৎসা শিখছে মাত্র 3200 টাকা দিয়ে। সে একটা রুগী দেখলে রুগীর পকেট থেকে সে কি করতে পারে 4-5 হাজার টাকা নেওয়া যায়। আমি নিজে নিছি, তো আপনারা নিতে পারবেন না কেন? ওই সামর্থ্যবান রুগীদেরকে চিকিৎসা করবেন, একটা রুগীকে চিকিৎসা করবেন, তার কাছ থেকে আপনি 3000 টাকা যদি নেন, আপনার প্রশিক্ষণের টাকা উঠে গেল ভাই, প্রশিক্ষণের টাকা উঠে গেল। আপনি যে দুপুরে খাইছেন বিআইপি অফিসে যায় ওইটা ফ্রি পেয়ে গেলেন, সার্টিফিকেটটা আপনার ফ্রি হয়ে গেল। আপনার হিজামা একটা বক্স দিছে, ওই বক্সে যে কাপগুলো আছে ওই কাপগুলো দিয়ে দিয়ে আপনি উচিত চিকিৎসা করেন, ওই কাপগুলো দিয়ে আপনার হিজামার এই ফি উঠে ফেলতে পারবেন আপনি। তো এই একটা অবস্থা। এই জন্য যারা এখনো ভাবছেন যে কিভাবে কি করবেন, কিভাবে কি হচ্ছে না হচ্ছে, সেল হচ্ছে না, বেচা বিক্রি হচ্ছে না, করবেন, এই চিন্তাধারা যাদের আছে ভাই, একবার হলেও আমাদের অফিসে ঘুরে যান। হিজামা পলিপাস আপনি প্রশিক্ষণ করেন না করেন, আমাদের প্রশিক্ষণে দেখে যান। নেট দুনিয়ায় তো দেখছেন হাজার হাজার মানুষ আমাদের প্রশিক্ষণ নিছে, এই পর্যন্ত প্রায় 40,000-এর উপর লোক নিছে। আর এমন লোক আছে যাদের কাহিনী বললে আপনি বিশ্বাস করবেন না যে এই হিজামা পলিপাস কইরে সে এত বড় হয়ে গেছে। ঢাকা শহরের মতো জায়গায় সে 40-50 হাজার টাকা অনায়াসে কি করে প্রতি সপ্তাহে ইনকাম করে এই নাকের পলিপাসের চিকিৎসা দিয়া। আপনি এটা বিশ্বাসই হবে না। আমি আমি যদি বলি না, আপনি বলবেন যে এটা অবাস্তব কথা বলেন ভাই, শুধু মুখে বললে তো আর হয় না। এই জন্য মুখে বলি না ভাই, আপনি আগে প্রশিক্ষণটা করেন, মাঠ পর্যায়ে কাজ শুরু করেন, এরপরে আমাদেরকে বলবেন যে ভাই, যে একজন বলছেন আমার আপনাদের হেড অফিসের ঠিকানা দিন। আমাদের হেড অফিসের ঠিকানা হলো ঢাকা গাবতলী মিরপুর মাজার রোড। আপনার যিনি অ্যাডমিন, ওই অ্যাডমিনের সাথে যোগাযোগ করে ওই অ্যাডমিন আপনাকে পরিপূর্ণ গাইডলাইন দিবে, সেই অ্যাডমিনের কথা অনুযায়ী চলে আপনি আমাদের হেড অফিসে যেতে পারবেন। এবং হেড অফিস থেকে আপনার অ্যাডমিনের কথা মতো সমস্ত কিছু করে আপনি ভালোভাবে করে প্রশিক্ষণ নিয়ে আসতে পারবেন। এরপর যে আপনার সর্বক্ষণিক সাপোর্ট আপনার অ্যাডমিন দিবে। আপনার অ্যাডমিন যদি আপনার সাপোর্ট না দেয়, তখন বুঝবেন সারা দুনিয়া আপনার সাপোর্ট দিলেও আপনি আগাতে পারবেন না। এই জন্য এই ক্লাসের লিঙ্ক যার মাধ্যমে পাইছেন তিনি আপনার অ্যাডমিন, তার মাধ্যমে কি করবেন, আপনি হিজামা পলিবাসে যাবেন, তার মাধ্যমে আপনি হিজামা পলিবাস থেকে আসবেন, তার মাধ্যমে আপনি হিজামা পলিবাসের পর মাঠ পর্যায়ে কাজ শুরু করবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জীবনকে চমকে দিবে। আপনি যে স্বপ্ন দেখছেন, যে স্বপ্ন নিয়ে আমাদের কন্টেন্ট দেখে এখানে উপস্থিত হয়েছেন, ওইটা কি হবে ভাই, ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে। তো সবাই কি হয়ে যান, ক্লাসের জন্য প্রস্তুত হয়ে যান। আমি তো যে কথাগুলো বললাম বাস্তবমুখী কথাগুলো বললাম, উস্তাদ জি আপনাদেরকে হাতে কলমে শেখাবেন এখন কিভাবে কি করবেন ইনশাআল্লাহ। তো অল্প সময়ের ভিতর আমাদের উস্তাদ জি ক্লাস শুরু করে দিবেন। তো যারা ক্লাসে উপস্থিত আছেন সকলে ক্লাসের জন্য প্রস্তুত হয়ে যান ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো যাক, আল্লাহ তাআলা মেহেরবানিতে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে আজকের এই গুরুত্বপূর্ণ মিটিং এ একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আশা করি সকলেই ভালো আছেন।
আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। যদি কারো আশপাশে পরিবারের লোক থাকে, বাচ্চা কাচ্চা থাকে, তাহলে আপনি হেডফোন লাগান বা আওয়াজটা কমে দেন। যদি আমাদের ক্লাসের মধ্যে আশপাশে কোনো এমন কোনো লোক আছে যে কথাগুলো শুনলে নিজের কাছে একটু ইয়া লাগতে পারে, বা বাচ্চা কাচ্চা আছে সবার সামনে সব কথা, তাহলে আপনার হেডফোন লাগান। কথাগুলো একটু গুরুত্বপূর্ণ, একজন আলেমের সব বিষয়ে অভিজ্ঞতা থাকা উচিত। হ্যাঁ, সেই হিসাবে আমরা এই জন্য যাদের আশপাশে কানে হেডফোন নাই, সাউন্ড কমাবেন বা একটু নিরিবিলি জায়গাতে বসবেন, নিরিবিলি জায়গাতে বসবেন। সবাই বুঝতেছেন? নিরিবিলি জায়গার মধ্যে বসেন। সবাই কি বুঝতেছেন? জি জি উস্তাদ, জি বোঝা যাচ্ছে। জি উস্তাদ, যে কথা বোঝা যাচ্ছে। বুঝতেছি। কথা বলা জি যাচ্ছে। উস্তাদ জি বোঝা যাচ্ছে। আলহামদুলিল্লাহ চলো। পুরা ক্লিয়ার বোঝা যাচ্ছে? জি সবকিছু বুঝতেছি আলহামদুলিল্লাহ। একটু মাইকটা খুলে দিয়ে দেখলাম কি অবস্থা, সবাই মাশাআল্লাহ শোনা যাচ্ছে। যাক, জি বোঝা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি হ্যাঁ, কথা দ্রুত মাইকটা বন্ধ করে দেন। হ্যাঁ বন্ধ করে দিচ্ছি। কেউ আর নোট হবেন না, সব নোট থাকলে হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে কথা বলবো হচ্ছে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেজন্যই বললাম যে সবাইকে মিউট হয়ে যেতে বা ওই হেডফোন লাগানোর জন্য। সেটা হচ্ছে আমরা কমন কিছু কয়েকটা সমস্যা নিয়ে ভুগি। তার মধ্যে হচ্ছে আমাদের যারা বিবাহিত না বা অবিবাহিত হোক বা দেশের প্রবাসে আছে, তারা হচ্ছে পেনিসগত সমস্যা নিয়ে ভোগে। অর্থাৎ পেনিসের ছোট হয়ে থাকে বা নিস্তেজ থাকে বা দুর্বল হয়ে যায়, তো যার কারণে অনেক টেনশন, চিন্তিত। তা আপনাদেরকে আজকে এমন কয়েকটা বিষয় শিখাই দেব, সেটা হচ্ছে যে পেনিসগত সমস্যা নিজেই কিছু ব্যায়াম আছে, এই ব্যায়ামগুলো করলে স্বাভাবিকভাবে এই সমস্যাগুলো দূর হয়ে যাবে। হতাশ হয়ে থাকে অনেক পুরুষেরা, বিশেষ করে যারা বলে থাকে যে আমরা এই ওষুধ খাবো, বিভিন্ন বিজ্ঞাপন দেখি, পেনিস বড় করার কোনো মেডিসিন আছে কিনা বা এরকম জিজ্ঞাসা করা হয়। তো এটা হচ্ছে মূল কথা, হচ্ছে গোপন তথ্যটা আগে বলি যে পৃথিবীতে কোনো মেডিসিন নাই যে পেনিস বড় করবে। জন্মগতভাবে কারো পেনিস যদি ছোট থাকে, তো সে পেনিসটা বড় করার কোনো মেডিসিন পৃথিবীতে নাই। তাহলে আমরা পেনিসটা কি, বিষয়টা কি, আগে এটা বুঝি। যে আমাদের দেশের মানুষ অন্য দেশের পেনিস দেখে তখন চিন্তিত হয় যে অস্ট্রেলিয়ার মানুষের মতন পেনিস করব। পাকিস্তান, ইন্ডিয়া বা অন্য অন্য দেশের মানুষ অন্য অন্য দেশকে চিন্তা করে, বাংলাদেশের মানুষ অন্য দেশের চিন্তা করে। পেনিসটা হচ্ছে মূলত জিনগত বিষয়, বংশগত বিষয়। আল্লাহ তাআলা দেখবেন আমাদের দেশের মানুষেরই এক এক বংশের এক এক রকম পেনিস। কোনো বংশের পেনিস বড় হয়, কোনো বংশের পেনিস ছোট হয়, কোনো এলাকা ভিত্তিক, কোনো দেশ ভিত্তিক, এটা হচ্ছে এরকম বিষয়। তার মানে হচ্ছে এই পেনিস ছোট বড়, এটা হচ্ছে আল্লাহ তাআলা যাকে যেইভাবে দান করে, এক এক বংশের মানুষ, এক এক দেশের মানুষ এক এক রকম হয়, এবং ওই ওই অনুযায়ী আল্লাহ তাআলা তাদের নারী, তাদের স্ত্রীকে আল্লাহ তাআলা ওইভাবেই তৈরি করেন। তো ওইভাবে আমাদের দেশের মানুষ যেমন, আমাদের দেশের পুরুষকে আল্লাহ তাআলা ওইভাবেই সৃষ্টি করেছেন। মেয়েরা যেমন, ওইভাবে আল্লাহ তাআলা পুরুষদেরকে সৃষ্টি করছেন। আর অন্য দেশের মেয়েরা যেমন, আল্লাহ তাআলা ওই দেশের পুরুষকে ওইভাবে তাদের জোড়া হিসেবে ওইভাবে সৃষ্টি করছেন।
সুতরাং এই বিষয়টা হচ্ছে প্রথম নম্বর, যে পেনিস বড় করা মোটা করা, এই ধরনের জন্মগতভাবে কারো পেনিস ছোট 10 ইঞ্চি, তো এটাকে আর বড় করার কোনো মেডিসিন নাই। হ্যাঁ, যদি নিজস্ব কোনো ভুল, পেনিস ছিল 10 ইঞ্চি, এখন ছোট হয়ে গেছে, এইটা বড় মোটা শক্ত সতেজ করা বা এটা করা সম্ভব। আগে ভালো ইয়া ছিল, এখন দুর্বল হয়ে গেছে, হস্তমতন করছে অতিমাত্রায়, হস্তমতন করে পেনিসটাকে ছোট চিকুন নিস্তেজ করে ফেলেছে, দুর্বল করে ফেলেছে, এরকম সমস্যা তৈরি করেছে। তো এই সমস্যাগুলো সমাধান কি হবে, এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। এবং পেনিসটা আসলে, তাহলে যে বাজারে যে সমস্ত ওষুধ বিক্রি করে, এই ব্যাপারগুলো কি? এই ব্যাপারগুলো হচ্ছে যারা বলে যে না আপনার 8 ইঞ্চি পেনিস, আমি আরো 2 ইঞ্চি 3 ইঞ্চি বড় করে দিব, এরকম মেডিসিন পৃথিবীতে নাই। এটা হচ্ছে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে আপনার কাছে ওষুধ বিক্রি করছে। আর যদি বলে না আপনার পেনিস হচ্ছে 10 ইঞ্চি ছিল, এখন 6-7 ইঞ্চি হয়ে গেছে, তো এখন কি করা? তো এইটা বড় করা সম্ভব, এটা আগের মতন ফিরে আনা যায়। আগে 8 ইঞ্চি 10 ইঞ্চি ছিল, এখন 8 ইঞ্চি, এখন 2 ইঞ্চি বড় করানো যাবে। এইটার জন্য মেডিসিন আছে, এটার মাধ্যমে পেনিস বড় মোটা শক্ত সতেজ তাজা করে তোলা যাবে। এটার জন্য সমস্যার সমাধান আছে। এখন এইটা সমস্যার সমাধানের জন্য 3টা ব্যায়াম আছে। 3টা ব্যায়াম যদি আপনি করেন, ওই 3টা ব্যায়ামেই আল্লাহর রহমতে পেনিসের আগাগোড়া মোটা চিকুন নিস্তেজ ছোট হয়ে যাওয়া, এই 3টা ব্যায়াম আছে। 3টা ব্যায়াম আগে আপনাদেরকে আজকে শিখিয়ে দিব, যেটা হচ্ছে শেকিং, জেলকিং, স্ট্রেচিং। শেকিং, জেলকিং, স্ট্রেচিং, এই 3টা ব্যায়াম। পেনিসের এই 3টা জনপ্রিয় ব্যায়াম রয়েছে। স্ট্রেচিং হচ্ছে ধীরে ধীরে লিঙ্গকে বিভিন্ন দিকে হালকা করে টান দিয়ে কয়েক সেকেন্ড ধরে রাখে অনুসরণ করতে হবে। অর্থাৎ পেনিসের আগাটা এভাবে চাপ দিয়ে ধরে, এইভাবে চাপ দিয়ে ধরে, এভাবে টান দিতে হবে। আবার হালকা করে চাপ দিয়ে ধরে টান দিবেন, কয়েক সেকেন্ড ধরে রাখবেন, আবার ছেড়ে দিবেন। লিঙ্গ শিথিল ফ্ল্যাসিড অবস্থায় করবেন। গোড়া কাছ থেকে ধরে একবার আস্তে করে সামনের দিকে টান দিলে হবে, গোড়া আগা সামনের দিকে, অথবা গোড়া এভাবে চাপ দিয়ে ধরে টান দিয়ে এভাবে টান দিবেন, আস্তে করে টান দিবেন, এভাবে 15-20 সেকেন্ড ধরে রাখবেন। এরপর ডানে বামে নিচের দিকে একইভাবে করবেন, নিচের দিকে এভাবে টান দিবেন, ডানে টান দিবেন, এইভাবে নিবেন, এইভাবে নিবেন, এইভাবে এইভাবে ডানে বামে এইভাবে চাপ দিয়ে ধরে ধরে টান দিবেন। এই 3 থেকে 5 বার করবেন এভাবে, অথবা 20 বারও করতে পারেন। 20 বার এভাবে আপনি ব্যায়াম করবেন। এইভাবে পেনিসের আগাটা ধরে চাপ দিবেন, আবার গোড়ায় ধরে এভাবে চাপ দিয়ে ধরে টান দিবেন, আবার এদিকে ডানের দিকে টান দিয়ে এভাবে চাপ দিয়ে ধরে টান দিয়ে ব্যাখ্যা করবেন, আবার এদিকে করবেন। এইভাবে করলে এটা একটা ব্যায়াম, এটা হচ্ছে স্ট্রেচিং ব্যায়াম। এটা মিনিমাম 5 বার কমপক্ষে করবে। এরপর হচ্ছে জেলকিং, লিঙ্গে হালকা লোবটিক ব্যবহার করে, কোনো জেল ব্যবহার করে, অয়েল ব্যবহার করে গোড়া থেকে মাথার দিকে নিয়ন্ত্রিতভাবে হাত চালানো অনুসরণ করা, এইভাবে এইভাবে আস্তে করে ম্যাসেজ করা। এইভাবে আপনার 50 থেকে 70 বার আপনি এভাবে ম্যাসেজ করবেন। উত্থিত হয়ে গেলে, স্ট্রং হয়ে গেলে এটা বাদ দিবেন, এবং মানে হস্তমতন যেন না হয় সেদিকে খেয়াল রাখে। গোড়া আঙ্গুল এবং তর্জিত হয়ে জিরো থেকে আকৃতি তৈরি করে, এভাবে গোল মতন আকৃতি তৈরি করে গোড়া থেকে ধীরে ধীরে মাথা দিয়ে এভাবে নিয়ে আসবেন। 50 থেকে 100 বার পর্যন্ত করা যাবে, 70 বার অথবা 100 বার পর্যন্ত এইভাবে করা যাবে। তবে ব্যথা অনুভব হইলে বা কোনো সমস্যা অনুভব হলে বন্ধ করে দিতে হবে। এটা হচ্ছে জেলকিং। আর 3 নম্বর হচ্ছে শেকিং। ব্যায়াম শেষে লিঙ্গকে হালকা এভাবে নাড়া দিবেন, এইভাবে ব্যায়াম ব্যায়াম শেষের দিকে লিঙ্গকে হালকাভাবে এভাবে নাড়া দিবেন রক্ত স্বাভাবিক করার জন্য। এই পদ্ধতিটা লিঙ্গকে আলতো ভাবে ধরে 10-15 সেকেন্ড এভাবে হালকা থাকে দিবেন, কোনো জোর বা চাপ প্রয়োগ করবেন না। এটা আস্তে আস্তে এভাবে করবেন, এভাবে কিছু সময় করবেন। এবার আস্তে 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 করলে রক্ত চাপ এবং রক্ত চলাচল গতিগুলো ঠিক থাকবে, রক্ত সঞ্চালন গতি বাড়বে। এই পদ্ধতিতে ব্যায়াম করবেন, এবং কিছুর ক্ষতি হবে বা অন্য সমস্যা হতে পারে বা ব্যথা বা অস্বস্তি হলে ব্যায়ামগুলো বন্ধ করে দিবেন। যেটাতে পেনিসের উপর চাপ পড়বে, কঠিন কষ্ট হবে, তাহলে বাদ দিবেন। এসব ব্যায়ামের কার্যকারিতা নিয়ে বৈজ্ঞানিক প্রমাণিত বা
সীমিত, বা তারা বলছেন যে এটার মধ্যে উপকারিতা আছে, বৈজ্ঞানিক ভাবেই প্রমাণিত এই ব্যায়ামগুলো। এই ব্যায়ামগুলো করলে হচ্ছে আপনার সবচেয়ে 3টা ব্যায়ামে মোটামুটি পেনিসগত সমস্যাগুলো দূর। এখন ওই 3 নাম্বার যে 2 নাম্বার যে 2 নাম্বার যেটা বললাম জেলকিং, যে একটা জেল বা একটা অয়েল ব্যবহার করতে হবে। এখন কোন অয়েলটা ব্যবহার করতে হবে সেটা আমি একটু আলোচনা করতেছি। হ্যাঁ, কোন অয়েলটা আমরা ব্যবহার করব। একটা অয়েল, এটা হচ্ছে আপনি পেনিস অয়েল ন্যাচারালি ভাবে বানাইতে পারেন। পেনিসের জন্য একটা অয়েল তৈরি করতে পারেন, সেটা হচ্ছে আপনার বিশেষ করে আপনার জয়তুন তেল নেবেন, মহিষের চর্বি, আকর করা, গিরগিটির চর্বি। শিয়ালের চর্বি পাওয়া গেলে শিয়ালের চর্বি নেওয়া যায়, এটা পাওয়া যায় না। মহিষের চর্বি, গিরগিটির চর্বি, আকর করা 100 গ্রাম, জয়তুন তেল 100 গ্রাম, শিয়ালের চর্বি 100 গ্রাম, মহিষের চর্বি 100 গ্রাম, গিরগিটির চর্বি 100 গ্রাম, রসুন 100 গ্রাম, তিলের তেল 1 কেজি, কর্পূর 10 গ্রাম, জোকের তেল 300 গ্রাম। এই কয়টা জিনিস আপনার একটা পেনিসের ব্যবহারের জন্য বেশ উপকারী। জয়তুন তেল কমপক্ষে যদি শিয়ালের চর্বি বা আকর গিরগিটির চর্বি না পান তাহলে মহিষের চর্বি ব্যবহার করবেন। আকর করা একটা গাছ, গাছের শিকড় দিবেন। রসুন নেবেন, তিলের তেল নেবেন, কর্পূর নেবেন, জোকের তেল নেবেন। এখন জোকের তেল কিভাবে নেবেন? অনেক সময় আমরা জোকের তেল বিভিন্ন বাজারে পেয়ে থাকি। জোকের তেল কিভাবে তৈরি করতে হয় এটা আমরা অনেকেই জানি না। জোকের তেল কিভাবে তৈরি করতে হয়? তো জোকের তেল তৈরি করার ক্ষেত্রে আপনি বিভিন্ন ডাক্তার, কবিরাজ বা বিভিন্ন কবিরাজরা দেখবেন বাজারে বিভিন্ন জায়গাতে জোকের তেল বিক্রি করে। তার কাছে যাই যদি বলেন ভাই আমি 1000 টাকা দিচ্ছি, আমার এই জোকের তেলটা একটু বানানো শিখাই দেন, তাহলে কোনোভাবেই সে আপনাকে জোকের তেল বানায় দিবে না, শিখাই দিবে না। কিন্তু আমি আপনাদেরকে এখন শিখাই দিতে চাই, আপনারা কি বলেন যে জোকের তেল কিভাবে তৈরি করতে হয়? বাজারে দেখবেন জোকের তেল বিক্রি করে, আপনি 2, 4, 5 হাজার টাকা দিলেও সে আপনাকে জোকের তেল তৈরি করা শিখাই দিবে না। এখন যদি আমি আপনাদেরকে জোকের তেলটা বানানো শিখাই দিই তাহলে আপনার বিষয়টা কেমন হবে বলেন? জি, খুব ভালো হবে উস্তাদ জি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ ভালো হবে। খুবই ভালো হবে। ভালো হবে। জোকের তেল বানানো শিখাই দেবো। পরে এটা তৈরি করে। ভালো হবো, ভালো হবো। বলেন উস্তাদজি, বলেন উস্তাদজি, বলেন। আমি উস্তাদজি, মহিলা মানুষের সাথে নিয়ে কি এটা এই বিষয়ে আলোচনা করা ঠিক হবে? মিয়া মিয়া হবে ওস্তাদ। হ্যাঁ হ্যাঁ, মিয়া মিয়া হবে, ঠিক আছে। এখন আসলে আমরা জোকের তেল কিভাবে প্রস্তুত করব খুব ভালোভাবে নেন। আমরা হচ্ছে 10টা জোক নিব। আমরা জোকের তেল যদি বেশি বানাতে চাই তখন বেশি বানাতে পারবো, যদি অল্প বানাতে চাই তাহলে 10টা জোক কিনবো। জোক আমরা পাবো কোথায়? কুষ্টিয়া বা বিভিন্ন জায়গাতে পাওয়া যায়, বিভিন্ন এলাকাতে বিভিন্ন কবিরাজরা বিক্রি করে। জোকের চাষ হয়। তো জোকের তেলের অনেক উপকারিতা আছে। প্রথম নম্বর হচ্ছে মরা জিনিসকে তাজা করে, মানে কোনো রগ মরে গেছে ওই মরা রগকে তাজা করবে। কোনো রগ ব্যথা খাইছেন, কোনো জায়গাতে আঘাত খাইছেন, ওই আঘাত জনিত জায়গাতে লাগাইলে ওই ব্যথা কমে যায়। এরপরে রক্ত সঞ্চাল গতি বাড়ে। হ্যাঁ, এবং বিভিন্ন সমস্যার সমাধানের জন্য জোকের তেল বেশ উপকারী। জোকের তেল আমরা বিভিন্ন কাজে, যেমন এই জন্য পেনিসের মধ্যে দেখা যায় অনেক সময় এই কি হয়, রগগুলো মরে যায়, রগগুলো মরে যায়, যার ফলে দেখা যায় অনেক সময় অনেক ক্ষয়ক্ষতি হয়ে থাকে। এই সমস্যাগুলো যে ছোট হয়ে যায়, নিস্তেজ হয়ে যায়, একেবারে ইয়া হয়ে যায়, এই সমস্যাগুলো জোকের তেলগুলো এটা সতেজ করে তোলে, তাজা করে তোলে। রগগুলো মরা, ফুলে যাওয়া রগগুলো এগুলো ঠিক করে, মরা রগগুলো তাজা করে তোলে। এটা তৈরি করবেন কিভাবে? এটা হচ্ছে 10টা যোগকে আপনি নিবেন, 10টা যোগ। এরপরে অলিভ অয়েল তেল এবং জয়তুন তেল, জলপাই তেল যেটাকে বলি, এবং এটা 300 গ্রাম নিবেন। এরপরে 10 গ্রাম কর্পূর নিবেন। নিয়ে আপনি হচ্ছে এই জয়তুন তেলের মধ্যে আপনার এই যোগগুলোকে ব্লেড দিয়ে ফেলে ফেলবেন, ফেলে ফেলবেন। ফেরা ফেলার পরে আপনি যে কাজটা করবেন যেটা হচ্ছে এই ফাড়ার পরে
এটাকে আপনি কি করবেন, এই এই তেলগুলো জয়তুন তেল আগুনের মধ্যে একটা কড়াইয়ের মধ্যে নিবেন, নিয়ে ওই জয়তুন তেলের মধ্যে কর্পূর দিয়ে দিবেন 10 গ্রাম। আর হচ্ছে আপনার ওই যোগগুলোকে ওই তেলের মধ্যে ভাজতে হবে। তেলের মধ্যে ভাজতে 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 কালো কয়লা হয়ে যাবে। কালো কয়লা হয়ে গেলে তখন এটাকে এভাবে কি করবেন, এই গুঁড়া করে ফেলবেন, গুঁড়া করে ওর মধ্যে দিয়ে দিবেন। দেওয়ার পরে এরপরে ওই তেলটাকে আবার সেকে ফেলবেন, কিছু সময় আর একটু জাল দিয়ে এরপর সেকে ফেলবেন। সেকে ওই গুঁড়া যেটা আছে এটা ফেলাই দিবেন, সেকে ফেলবেন। তাহলে এই তেলটা পুরো কালো হয়ে যাবে, পুরো তেলটা কালো হয়ে যাবে, মানে ভাজতে ভাজতে। আর এইটার যে ইয়াটা, এই পুরা তেলটা হবে। এখানে কর্পূর দিয়ে দিছি, এখানে দুর্গন্ধ দূর হয়ে যায়। যেমন আমরা মরে গেলে কর্পূর দেয় না? কর্পূর কেন দেয়? কর্পূর দেয় হলো এই কারণে যে মরা মানুষ থেকে যেন গন্ধ না হয়। হ্যাঁ, তো দুর্গন্ধ জিনিসটাকে দূর করা হচ্ছে কর্পূর। তো সেই ক্ষেত্রে এই কর্পূর এখানে দিয়ে দিছি, এই যদি কোনো গন্ধ থাকে এই গন্ধগুলো দূর হয়ে যাবে, তখন আর গন্ধ, জোকের তেল এটা বোঝা যাবে না। তো এই জিনিসটা যখন ইয়া হবে, তেল হয়ে গেলে তখন আমরা এই পুরা জিনিসটা হচ্ছে জোকের তেল। এই জোকের তেল এবং জয়তুন তেল, চর্বি, মহিষের চর্বি, আকর করা, রসুন, তিলের তেল, কর্পূর আর জোকের তেল, এগুলো দিয়ে আমরা একটা অয়েল বানাবো পেনিসের জন্য। এটা কিভাবে বানাবো? আমরা প্রথমে চর্বিগুলোকে আগে এক জায়গায় জাল করব, জাল করে একটা কড়াইয়ের মধ্যে নিব, ওটা ছেঁকে ছেঁকে নিয়ে এরপর হচ্ছে আমরা তিলের তেল আগুনের মধ্যে দিব, জাল করব। এরপরে হচ্ছে রসুন দিয়ে দিব, জয়তুন তেল দিয়ে দিব। এরপর হচ্ছে রসুন দিলে দেখবেন যে তেলটা একটু উতরায় যাবে। এরপর আকর করার শিকড়, এটা হচ্ছে দিলে সাথে সাথে, গরম তেলের মধ্যে দিলে সাথে সাথে উতরায় পড়ে যাবে। তো সেক্ষেত্রে আগুন ওই সময় কমাই দিতে হবে যখন দিবেন। এই আকর করা এমন একটা পাওয়ারফুল একটা ভেষজ, যেটা গরম তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে উতরায় যাবে। এই জন্য ওই সময় হালকা দিবেন আর জাল কম থাকবে। এভাবে দিয়ে আপনি পুরো কিছু সময় জাল করবেন। জাল করার পরে এই তেলগুলো, এই ভেষজ গুলো যখন তেল থেকে সবকিছু বের হবে, তেলের মধ্যে মিশ হবে, তখন এটাকে আবার সেকে ফেলবেন। থেকে তেল এবং চর্বিগুলোকে একসাথে করে ওই জোকের তেল একসাথে দিয়ে সবগুলোকে কিছু সময় জাল করলে এই তেলটা, এই পুরাটা একটা অয়েল হবে, একটা মালিশ হবে। এই মালিশ বিশেষ করে তেল, চর্বি, ভেষজ উপাদানগুলো নির্দিষ্টভাবে সবগুলো ধাপে ধাপে দিয়ে এটা হবে। এবং এই তেলটা এবং ওই ব্যায়ামটা যদি কেউ করে, তাহলে তার পেনিসগত সমস্যাগুলো দূর হবে, পেনিসগত সমস্যাগুলো দূর হবে। এবং তার বিশেষ করে পেনিসের যে ধরনের কঠিন সমস্যা, যে বিভিন্ন খারাপ দাম্পত্য জীবনে অসুখী, বিভিন্ন খারাপ অভ্যাসের কারণে যৌন অঙ্গ শক্তি নষ্ট করে ফেলেছে, স্ত্রীর নিকটে লজ্জা পাচ্ছে, বারবার বিয়ে করতে ভয় পাচ্ছে, চিন্তা করছে, লজ্জা পড়ে যাচ্ছে, অবিবাহিত বিবাহিত ভাইদের জন্য, বিশেষ করে সবার জন্য এটা চলবে। এটা হচ্ছে ভেষজ দ্বারা, বিশেষ করে চিকিৎসা সম্মত এবং ন্যাচারাল, যেটা পুরুষ সঙ্গকে দৃঢ় করবে, সহবাসের মনোবল শক্তি বাড়াবে। হস্তমৈথুন করার ফলে যে সমস্ত ভাইদের লিঙ্গ ছোট হয়ে গেছে, সেই সাথে মিলন, সে লিঙ্গের আগাগোড়া মোটা চিকুন হয়ে গেছে, আগের মতন লিঙ্গ দেওয়া হয় না, বিভিন্নভাবে ক্ষতি করে ফেলেছে, গোপন অঙ্গকে একেবারে বিয়ে করতে ভয় পাচ্ছে, বউকে শারীরিকভাবে সুখ দিতে পারছে না, মেয়ে লোকের সাথে কথা বলার সাথে, স্ত্রীর সাথে কথা বলার সময় লিঙ্গ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে, সহবাসের টাইম কম, বউয়ের কাছে লজ্জিত হচ্ছে, গোপন অঙ্গ লম্বা, মোটা, শক্ত এবং দীর্ঘ সময় সহবাস করতে পারে না, লিঙ্গ যখন শক্ত হয় মুখে পানি আসে, লিঙ্গ ডানে বামে ব্যাকা হয়ে গেছে, দ্রুত পতনের লিঙ্গ নরম হয়ে যায়, ছোট হয়ে যায়, দ্বিতীয়বার মিলনের লিঙ্গ শক্ত হয় না, নিস্তেজ অবস্থায় বেশি ছোট হয়ে থাকে, মিলনে আগ্রহ থাকলে স্থায়ী হয় না, যৌন ইচ্ছার শক্তির অভাব হয়ে যায়, ইচ্ছা আছে শক্তির অভাব। এই ধরনের রোগীদের জন্য, বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে হস্তমৈথুন করে পেনিস ছোট নিস্তেজ করে ফেলেছে, তারা এই অয়েলটা ব্যবহার করবে আর 3টা ব্যায়াম করবে, আশা করি পেনিসগত সমস্যা দূর হয়ে যাবে। এছাড়াও যারা বিশেষ করে একবারে পেনিসটা ছোট নিস্তেজ করে ফেলেছে, ভিতরগত থেকে একবারে ছোট হয়ে গেছে, তাদের জন্য একটা খাবারের ওষুধ আছে। 100 গ্রাম নাক বলদ্দ, 100 গ্রাম অশ্বগন্ধা, 100 গ্রাম 100 গ্রাম হচ্ছে তামুরহীন, 100 গ্রাম জটা মাংসী, 100 গ্রাম জঙ্গি হর্তকি, 100 গ্রাম আমলকি, 100 গ্রাম হচ্ছে মাশরুম, 100 গ্রাম শোধিত আলকুশি, 100 গ্রাম অশ্বগন্ধা। হ্যাঁ, এই কয়েকটা ভেষজের উপাদান, 100 গ্রাম এসডি পাউডার, 100 গ্রাম গ্যামাগেশিয়া, এইগুলো ভেষজগুলো দিয়ে, এই ভেষজগুলো দিয়ে একসাথে করে একটা বড়ি বানায়, আটার খামিরা বানায়, রোদ্রে শুকাইলে এই বড়িটার নাম হচ্ছে বিগ পেনিস। 1 গ্রাম পরিমাণ বড়ি বানায় রোদ্রে শুকাইলে,
বিগ পেনিস, এটা হচ্ছে ভিতর থেকে পেনিসটাকে বড়, মোটা, শক্ত, সতেজ করে তোলে। এই প্রোডাক্টটা খাওয়ার, এটা হচ্ছে খাওয়ার, আর একটা হচ্ছে ব্যবহারের। পেনিসগত সমস্যা নিয়ে যারা দীর্ঘদিন ধরে ভোগে, যারা হস্তমোদন করে পেনিস ছোট নিস্তেজ করে ফেলেছে, তাদের জন্য বেশ কার্যকারী এই প্রোডাক্টটা। এটা হচ্ছে ভিতর থেকে কাজ করে, ন্যাচারালি ভাবে, ঘরোয়া ভাবে ভিতর থেকে কাজ করে, একটা খাওয়ার, একটা হলো ব্যবহারের। আচ্ছা, এই হচ্ছে এটা। এখন আসেন আমি তাহলে এইটা হচ্ছে খাবারের, সকালে একটা, রাতে একটা খাবে। এটা হচ্ছে 440 টাকা দাম, 1250 টাকা দাম। আর 1050 টাকা দাম হচ্ছে অয়েলটা, 340 টাকা দাম হচ্ছে পাইকারি। এটা প্রতিদিন একবার করে ব্যবহার করবে। আচ্ছা, এটা পেনিসগত সমস্যার জন্য। এখন আসেন, এই পেনিসটা যে ছোট হয়, এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ হচ্ছে বেশিরভাগ কারণ হচ্ছে যে হচ্ছে হস্তমৈথুন করে। এখন হস্তমৈথুনের অভ্যাসগুলোকে নিয়ন্ত্রণ কিভাবে করবে, এই ব্যাপারে কিছু ঘরোয়া টিপস খুব মনোযোগ সহকারে শুনবেন। যদি আপনার কাছে কখনো অনেক পোলাপান, যুবক পোলাপান কি আসে পরামর্শ নিতে আসে যে আমি হস্তমৈথুনের অভ্যাস ছাড়তে পারি না, তো এই অভ্যাস কেন ছাড়বে? হস্তমৈথুনের অভ্যাস যদি অতিরিক্ত হয়ে যায়, তাহলে এটা দৈনন্দিন জীবনের মনোযোগ এবং মানসিক স্বস্তি এবং ব্যক্তিগত উৎপাদনশীলতার উপর নেতিবাচক প্রভাব ফেলে। তাই ধীরে 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 নিয়ন্ত্রণ আনার জন্য এটা বাস্তবসম্মত পরিকল্পনা অনুসরণ করলে অবশ্যই সে নিয়ন্ত্রণ করতে পারবে। কিন্তু যদি এই বাস্তবসম্মত ব্যবস্থাগুলো অনুসরণ না করে, তাহলে দিন 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 তার অবস্থা খুবই পরিণতি খারাপ হবে। প্রথমত, এটা গুনাহ, হারাম কাজ, এটা একেবারেই গুনাহ কাজ। এগুলো থেকে সর্বোচ্চ বেঁচে থাকতে হবে। ছেলেদেরকে, বাচ্চাদেরকে, যারা এই যুবক বিশেষ করে, এদেরকে এই বিষয়গুলো থেকে সর্বোচ্চ বেঁচে থাকতে বলার পরামর্শ দিতে হবে। এখন কিভাবে এই হস্তমৈথুনকে নিয়ন্ত্রণ করা যায়? এক নম্বর হচ্ছে, যদি হস্তমৈথুন থেকে বাঁচার জন্য, প্রথম নম্বর, মোবাইল, কম্পিউটার থেকে অশ্লীল ভিডিও এবং ছবি, লিঙ্ক, এগুলো মুছে ফেলতে হবে। আপনার মোবাইলে, কম্পিউটারে যদি কোনো ধরনের অশ্লীল কোনো ভিডিও অথবা কোনো ছবি অথবা কোনো লিঙ্ক থাকে, সেটা মুছে ফেলতে হবে, এক নম্বর। দুই নম্বর হচ্ছে, একা ঘরে দীর্ঘ সময় থাকা কমিয়ে দিতে হবে। একা একা যদি ঘরে থাকেন, এক রুমে থাকেন, শয়তান পেয়ে বসে। একা ঘরে দীর্ঘ সময় থাকা থেকে নিয়ন্ত্রণ করতে হবে। প্রতিদিনের জন্য ব্যস্ত রুটিন তৈরি করতে হবে। আপনি এমন একটা রুটিন তৈরি করেন, 24 ঘন্টা আপনি ব্যস্ত, মানে আপনার কোনো সময় ফ্রি সময় নেই, প্রতিটা সময় আপনার ব্যস্ত। এরকম একটা রুটিন তৈরি করতে হবে। সকালে আমি ফজরের নামাজ পড়ে আমি এই কাজ করি, এইটা করি, আমি ব্যায়াম করি, এরপরে এই করি, তারপর আমি কাজ করি, তারপরে আসি, ডিউটি করে আসি, 9টা থেকে আমি এসে খাওয়া দাওয়া করি, ঈশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আমি শুয়ে পড়ি, আবার ঘুমাতে উঠে ফজর নামাজ পড়ে, মানে এইভাবে আপনার কোনো একটা সময়, মানে বেহুদার সময় কাটবে না, এরকম একটা রুটিন তৈরি করতে হবে। রাতে তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস করতে হবে। রাতে একাকি যদি যত সময় রুমে থাকবেন, তত বেশি শয়তান পেয়ে বসে মানুষকে। যারা এই ধরনের অভ্যস্ত, তারা রাতে একাকি, মানে রুমে দীর্ঘ সময়, রাতে তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস করতে হবে। প্রতিদিন অন্তত 20 মিনিট হালকা হাঁটতে হবে এবং ব্যায়াম করতে হবে প্রতিদিন। একটি ডায়েরিতে প্রতিদিন নিজের অগ্রগতি লিখতে হবে। প্রতিদিন নিজের অগ্রগতি লিখতে হবে, নিজের অবস্থা কতদূর এটা লিখতে হবে। নিয়মিত নামাজ এবং দোয়া, ধ্যানের মাধ্যমে মনকে শান্ত রাখতে হবে। অতিরিক্ত ঝাল মশলাযুক্ত খাবার কম খেতে হবে। বিছানায় শুয়ে মোবাইল ব্যবহার করা যাবে না। বিছানায় শোয়ার পর আর মোবাইল ব্যবহার করা যাবে না। ভুল হলে হতাশ হবেন না, নতুন ভাবে আবার শুরু করবেন। এটা হচ্ছে প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে, শরীর এবং মনকে শক্তিশালী করবেন। প্রতিদিন সকালে ব্যায়াম করবেন, সম্ভব হলে ঠান্ডা পানি দিয়ে গোসলের অভ্যাস করবেন সকালবেলা। পড়াশোনা বা কাজের ছোট ছোট লক্ষ্যগুলো নির্ধারণ করেন। নতুন একটা শখ গড়ে তোলেন। অনুপ্রেরণামূলক ভিডিও বা বই পড়েন। ঘুমানোর আগে মোবাইলের পরিবর্তে বই পড়বেন। বন্ধু এবং পরিবারের সঙ্গে সময় কাটান। বন্ধু পরিবারের সঙ্গে সময় কাটান। নিজের রুম পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। নির্দিষ্ট সময় সফল হলে নিজেকে ছোট একটি পুরস্কার দেন, যে আমি এই সময়ের মধ্যে, আমি 1 মাসের মধ্যে একবার হস্তমোদন করে নেই, তাই নিজেকে আজকে একটা প্যান্ট, বা আজকে নিজেকে হোটেলে নিয়ে খাওয়ানো, বা আজকে একটা জামা, অথবা আজকে এমন একটা গিফট, নিজের একটা ভালো একটা জিনিস কিনে নিবেন। এটা হচ্ছে আপনার 1 মাসের সফল হওয়ার কারণে। নির্দিষ্ট সময় সফল হলে নিজেকে নিজে একটা ছোট একটা পুরস্কার দেন।
প্রতিদিন নিজের উন্নতির হিসাব রাখুন, প্রতিদিন নিজের উন্নতির হিসাব রাখুন। এইটা হচ্ছে দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপ হচ্ছে স্থায়ী অভ্যাস গড়ে তুলতে হবে। নতুন কোনো দক্ষতা শেখা শুরু করতে হবে। এমন কোনো কাজ যেটা কেউ বলবে শিখে নাই বা আপনি কখনো শেখেন না, এরকম কিছু কাজ শেখা শুরু করেন। নিয়মিত খেলাধুলা করেন, সামাজিক এবং ভালো কাজে অংশগ্রহণ করেন। একা থাকার সময় কমিয়ে আনেন। একা কখনোই সময় কাটায়েন না, মানুষের সাথে, কারোর সাথে সময় কাটান। ধর্মীয় প্রেরণাদায়ক বই পড়ুন, অনুপ্রেরণাদায়ক বই পড়ুন। মোবাইল ব্যবহারের সময় নির্দিষ্ট করুন, আমি এখান থেকে এই সময় থেকে এই সময় মোবাইল ব্যবহার করব, এর থেকে বেশি করব না। ভবিষ্যতের লক্ষ্য লিখে রাখুন যে আমার ভবিষ্যতে কি লক্ষ্য, এটা লেখেন। নিজের অগ্রগতি বিশ্বস্ত বন্ধু এবং পরিবারের কাউকে জানান। ভুল করলে নিজেকে দোষারোপ না করে আবার শুরু করেন। ভুল করলে নিজেকে দোষারোপ না করে আবার শুরু করেন। 30 দিন শেষেই একই নিয়ম অনুসরণ করেন, তাহলে আপনি এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। ধৈর্য এবং নিয়মিত চেষ্টার মাধ্যমে আপনি নিজের অভ্যাসের উপর আরো ভালো নিয়ন্ত্রণ গড়ে তুলতে পারবেন। এই অভ্যাসের মাধ্যমে আমরা একজন হস্তমত অভ্যস্তকারী ব্যক্তির এই অভ্যাস আমরা দূর করতে পারি। এইভাবে পরামর্শ। পাশাপাশি আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার 5 ওয়াক্ত নামাজ, ইবাদত বন্দেগী ঠিক করতে বলবেন। চারিত্রিক অবস্থা ঠিক রাখার জন্য এই জিনিসগুলো ফলো করলে, বিশেষ করে একাকিত্ব সময় যেন না কাটায়, এবং মোবাইলে কোনো খারাপ অশ্লীল কোনো বিষয় থাকলে সেগুলো যেন সে দূর করে। এই জিনিসগুলো সর্বোচ্চ খেয়াল করতে হবে। এই জন্য আমরা এই ব্যাপারগুলো সর্বোচ্চ খেয়াল করলে আশা করি একজন মানুষ তার এই বিষয়গুলো, একজন দাম্পত্য তার খারাপ অভ্যাসগুলো থেকে বেঁচে যাবে। বা একজন যদি বিবাহ না করে থাকে, বা অনেক সময় বিবাহ করার পরেও অনেক মানুষ এই বিষয়গুলো আসক্ত হয়ে যায়, এগুলো আল্লাহ তাআলা হেফাজত করুক। প্রথমে এগুলোর ভয়াবহ, কঠিন ভয়াবহতা আছে। হস্তমৈথুনের ভয়াবহ, অনেক কঠিন, যৌন জীবন সব শেষ করে ফেলে। বিবাহের পরে তারা মানসিকভাবে বা অন্যভাবে তারা খুব ক্ষতিগ্রস্ত হয়। আচ্ছা, এখন আসলে একটু গুরুত্বপূর্ণ, ফেলে উত্তম দাম্পত্য মিলন, এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। জীবনে শুধু বিয়ে করলে হবে না, বিয়ে করলে স্ত্রীকে সর্বোচ্চ সুখীময় দেওয়ার একটা টেকনিক, কৌশল, এগুলো আমাদেরকে জানতে হবে। অনেক সময় শুধু মনে করে যে ভাই আমার সময় পাই না, টাইমিং পাই না। আসলে যে সেই সহবাসের কিছু নিয়ম কানুন আছে, এই নিয়ম কানুন গুলোই জানে না, যার ফলে দেখা যায় যে সে দাম্পত্য জীবনে অসুখী, সে তার স্ত্রীকে খুশি রাখতে পারে না। তো আজকের এখন যে বিষয়টা আলোচনা করব, উত্তম দাম্পত্যদের মিলন, দাম্পত্য জীবনে পারস্পরিক ভালোবাসা, সম্মান, বোঝাপড়ার পাশাপাশি শারীরিক ঘনিষ্ঠতা এবং একটা গুরুত্বপূর্ণ বিষয়। সুখী দাম্পত্য জীবনের একে অপরের অনুভূতি এবং স্বাচ্ছন্দ্য, সৌন্দর্য, প্রতিটা বিষয়ে গুরুত্ব দেওয়া, এটা প্রত্যেকটা পুরুষের জন্যই গুরুত্বপূর্ণ। আপনি 20 বছর ধরে বিয়ে করছেন, এখনো কোনদিন আপনার স্ত্রী আপনার থেকে খুশি হয়ে যেতে পারে নাই, বা সে যেই জিনিসটা চায় সেই জিনিস কখনো আপনি দিতে পারেন না। আপনি হচ্ছেন আপনার জরুরত মিটে গেলে আপনি শেষ, আপনার কোনো প্রয়োজন নাই তার স্ত্রীকে খুশি করা। এই জিনিসগুলো আমরা অনেক পুরুষই জানি না, যে একটা স্ত্রী কি চায় বা স্ত্রী কোন জিনিসে সে খুশি, আনন্দিত, সে আনন্দ পায় বেশি। যদিও আমরা অনেক সময় এই বিষয়গুলো চিন্তাই করি না, ফিকিরই করি না। মনে করছি বিয়ে করছি, কাম আমারটা হইলেই হয়েছে, আর কিছু দরকার নাই। ওই মেয়েটা বা আমার স্ত্রী কি চাওয়া বা চাহিদা বা কি ধরনের কি চায়, এই জিনিসগুলো কখনো ফিলই করিনি, নিজেরটা হইলেই যথেষ্ট, শেষ। তো এই জিনিসগুলো আমি আজকে একটু গুরুত্ব সহকারে বলতে চাই, কারণ হচ্ছে অনেক দাম্পত্য তারা এই জিনিসগুলো না পায়, তারা খুবই অসন্তুষ্ট। তো প্রথম নাম্বার আমরা বলবো ফেলে কি, ফেলে এবং উত্তম দাম্পত্য মিলন, এটা হচ্ছে প্রথম কথা। ফেলে কি আমরা অনেকে এটাই বুঝি না। ফেলে বুঝতে আমরা মূলত এটা কাকে বলে, এটা মূলত মিলনের আগে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, আদর, স্নেহ, রোমান্টিক আচরণ মাধ্যম এবং মানসিক এবং শারীরিকভাবে একে অপরকে প্রস্তুত করাকে বোঝানো হয়। আপনি প্রস্তুত হইলে হয়েছে, আপনার স্ত্রী প্রস্তুত হইল কিনা। তো আপনি সময় পাবেন কিভাবে? আপনার স্ত্রীকে তো আপনি এখন এমনও আছে, দেখা যায় যে নিজে খুব উত্তেজিত, খুব অবস্থা নিজের অবস্থাটা নিজে বুঝলেন, কিন্তু নিজের স্ত্রীকেও যে এর প্রতি ইন্টারেস্ট করাতে হবে, আগ্রহ উদ্দীপনা বেড়াতে হবে, এই জিনিসগুলো নাই অনেক পুরুষের মধ্যে।
যার কারণে তারা দাম্পত্য জীবনে সুখী না, তারা কঠিন আকারে মনে করেন যে খুব অসন্তুষ্ট। প্রথমে স্ত্রী মিলন করার আগে বিশেষ করে ফেলে করতে হয়। এটা হচ্ছে একে অপরকে প্রস্তুত করা। স্ত্রীকেও আপনাকে প্রস্তুত করতে হবে, আপনার তাকে পরিপূর্ণভাবে প্রস্তুত করার পরে দেখা যায় পুরুষেরা দ্রুত বীর্যপাতের সমস্যাটা হয়, বলে আমি স্ত্রীকে সুখ দিতে পারি না। কি কারণ? কারণটা হচ্ছে আপনি আপনার স্ত্রীকে প্রস্তুতি করেন নাই। আপনি নিজেই মনে করেন যে যাই শুরু করে দিচ্ছেন, দেখা নাই শোনা নাই, যাই শুরু করে দিয়ে আপনারটা, তখন দেখা যায় স্ত্রী কেবল চেতে আর আপনার শেষ। তখন দেখা যায় যে একটা গ্যাঞ্জাম ফাসাদ, ঝগড়া ফাসাদ হয়, যার কারণে অনেক পুরুষ লজ্জিত থাকে, স্ত্রী যা বলে তাই শুনতে বাধ্য হয়, মানে কান্দ, মানে শারীরিকভাবে দুর্বল থাকা, এখন স্ত্রী বলে যা বলতে হয় তাই শুনতে হয়। এখন ওই যে না হলে অনেক পুরুষ আছে আমি জানি, এরকম অনেক ঘটনা শুনেছি, অনেকে এরকম পরামর্শ করেছে যে তার স্ত্রী অন্য পুরুষের সাথে সম্পর্ক। কেন? পুরুষ হচ্ছে দুর্বল। তো যার কারণে আমি অনেক সময় এই পরামর্শ দিলে আলহামদুলিল্লাহ তারা এই ব্যাপারগুলো অনেকটাই আগে থেকে ভালো অবস্থানে চলে যায়। এটা হচ্ছে ফেলে আমাদেরকে করতে হবে, স্ত্রীকেও পরিপূর্ণভাবে প্রস্তুত করতে হবে। নিজে প্রস্তুত করার পরে যদি একজন মিলন করে তাহলে তারা দুইজনই সুখীময় হয়, দুজনই দাম্পত্য জীবনে সুখী। তো এক নম্বর হচ্ছে ফেলের কিছু উপায় আছে। প্রথম হচ্ছে ভালোবাসার সঙ্গে আলিঙ্গন করা, যেমন ঠোঁটে গালে চুম্বন করা। স্ত্রীর ঠোঁটে গালে চুম্বন করবেন, কপাল, ঘাড়, কিছু কিছু জায়গা স্পর্শকাতর জায়গা আছে, স্ত্রীর স্পর্শকাতর যে সমস্ত জায়গাগুলো আছে, যেমন ঠোঁট, গালে, এরপরে কপাল, ঘাড়, কান, কাঁধ, এই কয়টা জায়গাতে আপনি চুম্বন করবেন। আপনার স্ত্রী পরিপূর্ণভাবে প্রস্তুত হওয়ার জন্য এই জিনিসগুলো লাগবে। কোমল ভাষা প্রশংসা এবং ভালোবাসার কথা বলা, কথাগুলো সুন্দর, কোমল ভাষায় কথা বলবেন, তার প্রশংসা করবেন, ভালোবাসার কথা বলবেন। হাত ধরে সময় কাটানো এবং সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দিতে হবে এবং সঙ্গীর স্বাচ্ছ অনুযায়ী রোমান্টিক পরিবেশ তৈরি করা। ধৈর্য ধরে সময় নিয়ে একে অপরের প্রতি মনোযোগ দেওয়া। আপনি আপনার প্রতি মনোযোগ না দিয়ে তার প্রতি মনোযোগ দিতে হবে, একে অপরের প্রতি পরিপূর্ণ মনোযোগ দিতে হবে। এবং কেন এই ফেলে গুরুত্বপূর্ণ? দাম্পত্য সম্পর্ক, ভালোবাসা এবং বিশ্বাস বাড়ানোর জন্য আপনার ফেলে প্রয়োজন। সঙ্গিনীকে মানসিক এবং স্বস্তি ও আত্মবিশ্বাসিতা করার জন্য আপনাকে এটা প্রয়োজন। শারীরিক ঘনিষ্ঠতাকে আরো স্বাভাবিক এবং আরামদায়ক করার জন্য আপনার ফেলে প্রয়োজন। উভয়ের পারস্পরিক সন্তুষ্টি ব্যথা এবং অস্বস্তির সম্ভাবনা কমাতে সাহায্য করে। বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আরো দৃঢ় আন্তরিকতা করার জন্য আমাদের এই ফেলে প্রয়োজন। এবং দাম্পত্য জীবনে তাড়াহুড়া না করে ধৈর্যের সঙ্গে একে অপরকে সময় দিতে হবে। সঙ্গীর ইচ্ছা এবং স্বাচ্ছন্দ্য এবং সম্মানিত করার জন্য সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ভালোবাসা এবং সম্মান, আন্তরিকতা, যোগাযোগ সুখী দাম্পত্য জীবনের মূল ভিত্তি। আপনার মধ্যে ভালোবাসা যত বেশি হবে, গভীর হবে, সম্মান যত স্ত্রীকে দিবেন, স্ত্রী স্বামীকে যত সম্মান দিবে, যত আন্তরিক হবে একে অপরের প্রতি, যোগাযোগ এবং যত বেশি হবে ভালোবাসা, সুখী দাম্পত্য জীবনের মূল ভিত্তি হচ্ছে এইগুলো। প্রতিটি দাম্পত্যের চাহিদা এবং পছন্দ আলাদা, প্রত্যেকের একরকম নাও হতে পারে। তাই পারস্পরিক বোঝা, একে অপরকে বোঝা সবচেয়ে গুরুত্ব দিতে হবে। যদি আপনি আপনার স্ত্রীকে না বুঝতে পারেন তাহলে পৃথিবীর কোন পুরুষ বুঝবে? সে অন্য পুরুষ খুঁজবে। সেজন্য আপনি আপনার স্ত্রীর প্রতি গুরুত্ব দিবেন, আপনার স্ত্রীর চাহিদা বোঝার চেষ্টা করবেন, স্ত্রীও তার স্বামীর চাহিদা বুঝবে। যখন একে অপরকে বুঝবে, একে অপরের ভালোবাসা বুঝবে, একে অপরকে সম্মান দিবে, একে অপরের প্রতি আন্তরিকতা হবে, তখন দেখবেন এটা হচ্ছে জান্নাতের একটা পরিবেশ। শুধু দাম্পত্য জীবন না, সব বিষয়ে খেয়াল করতে হবে। একটা পরিবার শুধু কিন্তু টাকা পয়সা থাকলেই হয় না, সব বিষয়ে থাকতে হয়। দেখা যায় যে দাম্পত্য জীবনে অসুখী, টাকা পয়সার অভাব নেই, মনে করেন যে এটা অনেকটাও সমস্যা। প্রবাসীদের তো টাকা পয়সার অভাব হয় না, তারপরে চলে যায় কেন বউ? দেশের বাইরে চলে গেলে অনেক প্রবাসীর বউ চলে যায় কেন? টাকা পয়সা তো অভাব নেই, প্রবাসী তো কত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে দেশে পাঠাচ্ছে, কিন্তু তার কিছু এই দাম্পত্য জীবনের কিছু জিনিসের অভাবের কারণে সে অন্য পুরুষের কাছে চলে যায়।
ফেরফেলে হলো ভালোবাসা, আনন্দ, আদর, আলিঙ্গন, আন্তরিক কথাবার্তা, পারস্পরিক যত্নের মাধ্যমে দাম্পত্য জীবনের ঘনিষ্ঠতার জন্য একে অপরকে মানসিক এবং শারীরিক প্রস্তুতি করার একটি স্বাভাবিক বিষয় হচ্ছে ফেরফেলে। তাই সুখী এবং দাম্পত্য জীবনের মূল মন্ত্র ভালোবাসা, সম্মান, ধৈর্য এবং পারস্পরিক সম্মতি। এগুলো হচ্ছে একটা দাম্পত্যের মূল ভিত্তি। তো সেজন্য আমরা এই বিষয়গুলো আমরা শুরু করার আগে যাই শুরু করে দিব না। শুরু করার আগে স্ত্রীকে পরিপূর্ণভাবে চেতায় নিব, এক কথা বাংলায় বলতেছি, চেতায় নিব। মানে তাকে পরিপূর্ণভাবে আগ্রহ উদ্দীপনা, ইন্টারেস্ট আপনার প্রতি খুব আগ্রহ উদ্দীপনা যখন বের হবে, তারপর আপনি মিলনের শুরু করবেন। আর মিলন শুরু করার আগে শুরুতেই আপনি খুব জোরে জোরে মিলন শুরু করবেন না, খুব আস্তে ধীরে শুরু করবেন। মাঝে মধ্যে এটাকে পেনিসকে বের করে আবার শুরু করবেন। মাঝে মধ্যে পানি খাবেন, মাঝে মধ্যে আপনি পেনিস, অনেক সময় স্ত্রীদের তারা যখন পরিপূর্ণভাবে উত্তেজিত হয়ে যায় তখন প্রচুর পরিমাণ তাদের সাদা সিরাপ বা পানি আসে। সেই অবস্থায় পেনিসটাকে মুছে নিতে হবে। মুছে নিতে হবে এই কারণ হচ্ছে ওই অবস্থায় যদি আপনি বারবার মিলন করেন বা জোরে জোরে মিলন করেন তাহলে আপনার দ্রুত বীর্যপাত হবে। 100% পৃথিবীর সব ওষুধ খাওয়াইলে তার দ্রুত বীর্যপাতের সমস্যার সমাধান হবে না। কারণ একটাই, কারণ হচ্ছে মিলনের সময় যখন যে সমস্ত স্ত্রীদের প্রচুর পরিমাণ চাহিদা বা তাদের পানি প্রচুর পরিমাণ আসে বা সাদা সিরাপ সমস্যা থাকে, এই মুহূর্তে যদি আপনি মিলন করেন তাহলে পৃথিবীর সব ওষুধ খাওয়াইলেও আপনার দ্রুত বীর্যপাত সমস্যা দূর হবে না। দ্রুত বীর্যপাত সমস্যা দূর হইতে হলে আপনাকে কি করতে হবে? আপনার এই মিলন করার সময় ধরেই শুরু করে জোরে জোরে শুরু করবেন না। স্ত্রী বলবে জোরে জোরে, আপনি শুরু করবেন না। আপনি আস্তে আস্তে করবেন। আপনি আস্তে আস্তে প্রথমে শুরু করবেন, আস্তে আস্তে মাঝে মধ্যে একটু রেস্ট নেবেন, একটু পানি খাবেন, একটু টিস্যু দিয়ে মুছে নেবেন, কাপড় দিয়ে মুছে নেবেন, তারপরে মিলন করবেন। এই পানিগুলো মুছে নিলে আপনি একটু যদি 1-2 মিনিট আপনি যদি ঠিক থাকতে পারেন, তারপরে দেখবেন আপনার 10-15 মিনিটের মধ্যেও আপনার পানি বের হবে না, আপনার দ্রুত বীর্যপাত হবে না। কিন্তু আপনি প্রথমে যাই শুরু করে দিলে তাহলে 1 মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যায়। তখন দেখা যায় স্ত্রী কেবল তার চাহিদাটা আসে, তখন আপনার বীর্যপাত হয়ে যায়। আর যখন আপনার মিলনের সময় যখন আপনি বেশিরভাগটা আপনি যখন প্রবেশ করবেন তখন দেখবেন যে যদি বেশি পরিমাণ পানি আসে তখন এটাকে বের করে আপনি মুছে নেবেন। যদিও বিষয়গুলো লজ্জার বিষয়, তারপর আমি একটু বলে দিলাম, আমার নিজের কাছে কেমন লাগতেছে তারপরে বললাম এই কারণে, কারণ এই বিষয়গুলো আপনাদের জানা থাকলে একজন মানুষ পরামর্শ দিতে আসলে আপনি বলতে পারবেন। এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ, কারণ এই সমস্যাটা অধিকাংশ পুরুষের, যার কারণে তারা বলে আমার দ্রুত বীর্যপাত, আর সব ঠিক আছে, বলে সব ঠিক আছে কিন্তু দ্রুত বীর্যপাতের মূল কারণ হচ্ছে এগুলো, যে স্ত্রীকে তৈরি করার আগে আপনি মিলন শুরু করেন, যার কারণে দেখা যায় যে আপনি শেষ হয়ে যান, তখন স্ত্রী তার আগ্রহ উদ্দীপনাটা বাড়ে। কিন্তু আগে তাকে আগ্রহ উদ্দীপনা বাড়াতে হবে। এই জন্যই বলা হয়েছে যে আপনি কি করবেন, আপনার স্ত্রীর জন্য সর্বপ্রথম ফেলে করবেন, মানে উত্তম দাম্পত্যের মিলনের জন্য দাম্পত্য জীবনে পারস্পরিক ভালোবাসা, সম্মান এবং বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, আদব, স্নেহ, রোমান্টিক আচরণের মাধ্যমে মানসিক এবং শারীরিকভাবে একে অপরকে প্রস্তুত করাবেন। তাহলে আপনারা দেখবেন এই জগৎটা অনেক সুখীময় মনে হবে, শান্তি, জীবনে অনেক শান্তি, মানে জান্নাতে শান্তি পাবেন। এই জন্য আমরা এই জিনিসগুলো ফলো করব, এদিকে আমরা খেয়াল রাখবো। তাহলে আশা করি আমাদের দ্রুত বীর্যপাতের সমস্যাগুলো হবে না। স্ত্রীকে পরিপূর্ণ এবং সাদা সিরাপ সমস্যা থাকলে পুরুষের দ্রুত বীর্যপাত হয়, তাহলে স্ত্রীর সাদা সিরাপের সমস্যার জন্য আগে চিকিৎসা করতে হবে। তাহলে শুধু পুরুষের চিকিৎসা করলে হবে না, মহিলাদেরও সমস্যা থাকতে পারে, যার কারণে এই সমস্যাগুলো হতে পারে। তো যাই হোক, এটা হচ্ছে একটু যদিও লজ্জার বিষয়, এই কারণে একটু বললাম, এসব মনে করেন না। এবং দেখবেন এটাতে আপনার দাম্পত্য জীবনে অনেক সুখীময় হবে। আপনারা কি বলেন, এটা কি লজ্জার বিষয় নাকি জানার বিষয় বলেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর, জানার বিষয়। জি, এটা জানার বিষয়। ভালো করা লাগলে অনেক জানার হচ্ছে আমাদের সবারই জানার প্রয়োজন, যার কারণে আমি এই করে প্রথমে বলছিলাম যে একটু হেডফোন বাইরে দিয়ে বলতে, কারণ এখানে বিষয়গুলো একটু গোপনীয় কথাবার্তা বললাম, তো এটা কেউ কিছু মনে করেন না। তবে এই বিষয়গুলো হচ্ছে আমাদের জানা এবং আমাদের দাম্পত্য জীবন এবং আমাদের কাছ থেকে অনেক মানুষ পরামর্শ নিতে আসে। যদি আপনাদের জানা থাকে, আমাদের জানা থাকলে, সবার জানা থাকলে আমরা মানুষকে পরামর্শ দিতে পারবো, আমরা মানুষকে বুঝাইতে পারবো। তো যাই হোক, এটা হচ্ছে একটা কথা। এবং যেই জিনিসগুলো উপরে বললাম, বিশেষ করে হস্তমৈথুন থেকে বাঁচার যে উপায়গুলো বললাম, এগুলো আমরা
ভাইরা অনেকেই পরামর্শ চায় প্রথমে গুনাহ থেকে বাঁচার জন্য এবং নিরিবিলি রুম, একাকিত্ব রুম থেকে বাঁচার জন্য সবসময় বলবো। এবং 5 ওয়াক্ত নামাজ সে যেন সময়টাকে কোনোভাবে একাকী সময় না কাটায়, সেদিকে খেয়াল করতে বলবেন। মোবাইলে কোনো খারাপ কিছু থাকলে এগুলো থেকে বেঁচে থাকতে বলবেন, তাহলে দেখবেন অটোমেটিকলি সে এগুলো থেকে বেঁচে যাবে। হ্যাঁ, এবং এগুলো হচ্ছে মারাত্মক রোগ, এগুলো কঠিন আকারে হয়। এই জন্য আমরা এগুলো ই করবো এবং দাম্পত্যদেরকে আমরা এই পরামর্শগুলো দিব। এবং যখন কেউ আপনাদেরকে বলবে যে ভাই আমার এই সমস্যা কি করান, তখন আপনি তাকে সহবাস করার নিয়ম কানুন গুলো যখন বুঝাই দিবেন, শিখাই দিবেন, তাহলে একজন মানুষ এগুলো শিখে আশা করি সে একটু কমপক্ষে আপনার জন্য দোয়া করবে। যখন সে আনন্দময় একটা জীবন পাবে, সুখীময় জীবন পাবে, সে আনন্দিত হবে। হ্যাঁ, আর এগুলো আমরা নিজেরাও এগুলো ব্যবহার মানে এই সিস্টেম গুলো, যেহেতু আমাদের ওই বিবি বাল বাচ্চা আছে, আমাদের স্ত্রী আছে, তো আমাদের যেহেতু স্ত্রী আছে আমরাও এগুলো ট্রাই করবো, আমরাও এগুলো ঠিকই করবো। হ্যাঁ, আমি যে জিনিসটা বললাম যে প্রতিবারই আমরা ফের ফেলে করবো এগুলো, আমরা দেখবেন যে নিজের পরিবারের মধ্যে এটা একটা আনন্দময় সুখী জীবন আপনি পাবেন। যে কিরে 20 বছর ধরে বিয়ে করলাম কিন্তু কোনোদিনও এই জিনিসগুলো করি নাই, কোনোদিনও এই জিনিসগুলো করি নাই, তাহলে স্ত্রী সুখ পাবে কিভাবে? স্ত্রী যে বিয়ের যে মজা, এই মজাই তো বুঝবে না। হ্যাঁ, এই বিয়ের মজা 20 বছর হয়েছে বিয়ে করছে না, বিয়ের মজাই বোঝে নাই। এই জিনিসগুলো না করার কারণে বোঝে নাই। এজন্য আমরা ফের পেলে এই জিনিসগুলো যদি সম্ভব হয় করবো, দেখবেন সংসারের মধ্যে একটা দাম্পত্য জীবনে একটা সুন্দর আনন্দ বয়ে আনবে। তো যাই হোক, এই জিনিসগুলো আমরা করবো, এগুলো আমাদের নিজেদের মধ্যেও প্রয়োজনে আমরা ব্যবহার করব। কেউ পরামর্শ চাইলে পরামর্শগুলো করবো এই আর কি। আর হচ্ছে আমাদের ওই যে পেনিসগত সমস্যার জন্য 3টা ব্যায়াম বলছি: শেকিং, জেলকিং, স্ট্রেচিং। শেকিং, জেলকিং, স্ট্রেচিং। শেকিং হচ্ছে এই যে আগা ধরে এভাবে চাপ দিয়ে টান দিব। স্ট্রেচিং, এটা হচ্ছে স্ট্রেচিং, আগা ধরে চাপ দিয়ে টান দিব, এবার ছেড়ে দিব, এভাবে করবো। এভাবে টান দিব, এদিকে টান দিব, এদিকে টান দিব, এভাবে হালকা করে টান দিয়ে দিব। জেলকিং হচ্ছে ওই অয়েলটা লাগাবো, লাগায় ম্যাসেজ করবো, এভাবে জিরো করে এইভাবে করবো, এভাবে করবো, এভাবে করবো। ওনার দিক থেকে এটা রক্তের সঞ্চালন গতি বাড়বে এবং পাশাপাশি মরা রোগগুলো তাজা হয়ে যাবে, পোড়া রোগগুলো ঠিক হয়ে যাবে, এই সমস্যাগুলো দূর হবে। আর আরেকটা হচ্ছে যে আমরা যে ইসের পরে শেকিং এভাবে 200 বার এভাবে ঝাঁকি দিলে আমাদের রক্তের শক্তিগুলো বাড়বে, পেরিসটা অনেক সময় ভিতরে ঢুকে থাকে, এগুলো বের হয়ে যাবে, এগুলো ঠিক হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের এই পেনিসগত সমস্যার জন্য আজকে কিছু গোপন কথা বললাম। আর জন্মগতভাবে কারো যদি পেনিস ছোট হয়ে থাকে তাহলে সেটা বড় করা সম্ভব না। আপনারা আল্লাহ তাআলা যেভাবে দান করছে ওইভাবেই, তাহলে ওই যে ওষুধ কেনার ধান্দা না করে আপনারা আল্লাহ যেটা দান করছে, আর যদি মনে করেন না আমার আসলে বড় ছিল এখন ছোট হয়ে গেছে, তাহলে আপনি এটার সমস্যার সমাধান করতে পারবেন। হ্যাঁ, তাহলে এটার সমস্যার সমাধান করতে পারবেন। তো সেজন্য আমরা এদিকে ফলো করব। এবং যেটা আমরা বলতেছিলাম, আমাদের ওই যে প্রথমে বলতেছিল আমাদের আগামী 8-9 তারিখে হিজামা পলিবাস ট্রেনিং আছে। যদি আপনাদের কারো আগ্রহ উদ্দীপনা থাকে, বারবার বলছিলাম যে স্কিল শেখা এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। যদি আমরা শিখলে আপনার জীবনেও কেউ কোনদিন আপনার এলেম কেউ নিতে পারবে না, মরে গেলে আপনি কবরে নিয়ে যাবেন। এই জন্য স্কিল শেখা গুরুত্বপূর্ণ। স্কিল থাকলে আপনি যে কোনো জায়গাতে আপনি হিজামা পারেন। এই হিজামা থেরাপি এটা এখন আন্তর্জাতিক মানের একটা থেরাপি, এটা সারা পৃথিবীব্যাপী এখন চলতেছে। এটা আধুনিক যুগে আধুনিক ভাবে এখন খুব ভালো একটা চিকিৎসা চলতেছে, যদিও এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসা, কিন্তু আলহামদুলিল্লাহ সারা বিশ্বব্যাপী সব ডাক্তার, ইঞ্জিনিয়ার সবাই এই চিকিৎসাটাকে বলতেছে সর্বোচ্চ ভালো চিকিৎসা। কারণ এটা হচ্ছে এমন একটা চিকিৎসা যেটার মধ্যে শরীরের মধ্যে কোনো জিনিস ঢুকানো হয় না, বরং ওটা থেকে শরীরের টক্সিন, ফাঙ্গাল ইনফেকশন, বদরক্ত, প্লাজমা, রক্তরস, দূষিত পদার্থ বের করে নিয়ে আসা হচ্ছে, শরীর এমনি সুস্থ হয়ে যাচ্ছে। তো এটাকে মানুষ এই থেরাপিটা খুব গুরুত্ব সহকারে নিচ্ছে। এখন আপনি এটা জানেন, আপনি যে কোনো জায়গাতে আপনি এটা করতে পারবেন, একটা ইনকাম, ভালো একটা ইনকাম হয় থেরাপি দিলেই। এখন আধুনিক যুগ, মানুষ ইনকামের জন্য আপনাকে বিভিন্ন জিনিস শিখতে হবে, কাজ শিখতে হবে। আপনি একটা সেন্টার দিতে পারেন, আপনি যে কোনো একটা অনলাইনে আপনি হিজামা করাইতে পারেন। অনলাইনে কিভাবে করবেন, আপনি একটা অ্যাড রান করে দিলেন। আপনি মনে করেন যে একটা হিজামা করান, আপনি একটা ভিডিও বানায়, হিজামার একটা ভিডিও বানায় আপনি দিয়ে দিলেন ফেসবুকে পোস্ট দিয়ে। হ্যাঁ, ফেসবুকে পোস্ট দিয়ে আপনি কি করতে পারেন, আপনার হিজামা করান। আপনি আপনার এরিয়া ভিত্তিক, আপনি ঢাকা শহরে থাকেন, ঢাকার মানুষ আপনাকে নক করবে আমি হিজামা করবো। মানে অনলাইনে বসে আপনি হিজামা, যদি আপনি স্কিল থাকে, জানা থাকে, আপনি অনলাইনে বসেও হিজামার প্রতি মাসে ভালো একটা ইনকাম করতে পারেন। এরপরে আপনার বিশেষ করে এরপরে হচ্ছে যে জিনিসটা, সেটা হচ্ছে ওই আরেকটা বিষয় পলিপাস মনে করেন যে এটাও
অনলাইনে অনেক অনেক রুগী পাওয়া যায়, অফলাইন অনলাইন দুই জায়গাতে রুগী পাওয়া যায়। সেটা আপনি কি করলে, বিশেষ করে এই হিজামা পলিবাসের চিকিৎসা যদি জানেন, তাহলে আপনি এরপর অনলাইন যদি বুঝেন, হ্যাঁ, এরপর অফলাইন যদি বুঝেন, এগুলো কিন্তু অনলাইন অফলাইনে এবং ব্যবসা করার কৌশলগুলো যদি জানেন, শিখেন, এগুলো আপনার জন্য অনেক বেশি বেশি মোটামুটি কাজে লাগবে। এজন্য আমরা পারলে স্কিল শিখি, ভালো স্কিল শিখলে আশা করি আমরা ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ। তো সেজন্য আমরা এই কাজগুলো শিখবো এবং এই বিষয়গুলো আগানোর চেষ্টা করব। তাহলে আল্লাহর মেহেরবানিতে আশা করি আমরা ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ। এবং আপনারা প্রত্যেক বিষয় অভিজ্ঞতা, অনেক বিষয় অভিজ্ঞতা দরকার। ওই যে কালকে না পরশুদিনকে বুস্টিং করানো শিখাইছি, এই বিষয়টা যদি শিখেন, বুস্টিং করে মানুষ হাজার হাজার টাকা ইনকাম করতেছে, বুস্টিং করেও শেখাচ্ছে, ইনকাম করতেছে। এজন্য আমরা চেষ্টা করলে, ফিকির করলে ইনশাল্লাহ হবে। সেজন্য আমাদের কি করতে হবে, চেষ্টা করতে হবে। যাই হোক, আপনারা আগামীতে ইনশাল্লাহ আমাদের একজন রোগীর মূলক কথা শুনলে, এটা যেন মেহেরাজ বটিকা হচ্ছে এই রোগীর জন্য। আচ্ছা, আর একজন বলছেন যে বিয়ের জন্য তো কিছু বললেন না, বিবাহ নাকি বিবাহ? হ্যাঁ, বিবাহ সাথে করে ফেলবেন। যাদের বিবাহ করেন না, অবশ্যই তাড়াতাড়ি বিয়ে করে ফেলবেন, বরকত আসবে ইনশাল্লাহ, গুনাহ থেকে বাঁচা যাবে, বরকত আসবে। জি ইনশাল্লাহ, যারা ট্রেনিং করবেন, আমরা হিজামা পলিবাস ট্রেনিং করবেন, তো এই আপনারা আপনাদের অ্যাডমিনের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ গ্রুপে অ্যাড করে দিবে। অনেকে অ্যাড হয়ে গেছে, অনেক মানুষে হয়তো আর অল্প কিছু লোক বাকি আছে, অল্প কয়জন নেওয়া হইলেই শেষ। আর রুকিয়া হচ্ছে এই মাসে আর হবে না, এই মাসে রুকিয়া করছে আর লোক নেওয়া হচ্ছে না। আবার আগামী মাসের 20 তারিখের পরে খবর নিবেন। আগামী মাসের 20 তারিখের পরে যদি ভিডিও বানানো শিখাবো ইনশাল্লাহ, আপনারা ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যেই ভিডিও এডিটিং করা শেখানোর চেষ্টা করব। খুব মনোযোগ সহকারে শিখবেন ইনশাল্লাহ। তো যাই হোক, আজকের মতন মোটামুটি ক্লাস এখানে শেষ করছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।